আর যার অ্যাকচুয়ালি ক্ষতি হয়েছে সে লোকটা কোনো ক্ষতিপূরণ পায়নি। এরকম আমার আজও মনে আছে, আমি সেই সময়ও প্যানেলে অংশগ্রহণ করি, মানে কন্টিনিউ প্রোগ্রাম করছি। আমার আজও মনে আছে বহু মানুষের এটা অভিযোগ ছিল, এমনকি ফোন কলে মানুষ আমাদের বলতেন যে যাদের ক্ষতি হয়নি তারা ক্ষতিপূরণের টাকা পেয়েছে, তারা কম্পেনসেশন পেয়েছে গভর্নমেন্টের এন্ড থেকে, কিন্তু আমরা কিছু পাইনি। জানেন কি হয়েছে? আপনার অবাক হয়ে যাবেন শুনলে যে সরকার ঠিক করেছিল যে সম্পূর্ণ ক্ষতিতে 20,000 টাকা করে দেওয়া হবে। আজকে ক্যাগ রিপোর্ট বল 48 ঘন্টার উপরে চ্যানেল প্রায় বন্ধ থাকে। এবং দেখতে পাচ্ছেন আপনারা সেই সময়কার ছবি, আমার সহকর্মী মণিময়ের গলা আপনারা শুনতে পাচ্ছেন। আরও আরেকবার শোনাই, মণিময় এটা বলার চেষ্টা করছে 2020 সালের মে মাসের ওই যখন চ্যানেল বন্ধ করে দেয় যে আমরা যে কোনো মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাবো। তার মানে বুঝুন, সেই সময় দাঁড়িয়ে যখন চ্যানেল চলছে না, আমার সহকর্মী মণিময় সে কোন ক্রমে বলছে যে আমি আজকে চেষ্টা করবো একবার নিউজ রুম থেকে যদি মণিময়কে পাওয়া যায় একটু পরে, একবার চেষ্টা করব, হ্যাঁ, যে সেই দিনের অভিজ্ঞতা, কারণ যেহেতু আমি ওর অডিও পাচ্ছি, পড়লাম, হ্যাঁ, একবার দেখি অডিওটা শুনি। একবার আমরা পড়লাম, সেটা অবশ্যই আপনাদের কাছে আমরা পৌঁছাবো এবং বারংবার পৌঁছাবো, বিভিন্ন মাধ্যমে আমরা পৌঁছবো, সেই কাজ আমরা করে যাব। পরিস্থিতির মধ্যে আমরা পড়লাম, সেটা অবশ্যই আপনাদের কাছে আমরা পৌঁছাবো এবং বারংবার। আজকে আমরা প্রমাণ করলাম, বা আমরা প্রমাণিত হলাম, নিজেদেরকে নিজেরাই আমরা প্রুফ করলাম এই ক্যাগ রিপোর্টের পরে, যে সেই সময় ব্যাপক হারে দুর্নীতি হয়েছিল। তৃণমূল পরিচালিত সরকার ব্যাপক হারে দুর্নীতি করে মানুষের কাছে ত্রাণ, তাদের আর্থিক সাহায্য তাদের কাছে পৌঁছতে দেয়নি। এবং সেই সময় অতৃণমূলী সমস্ত শক্তি, সেটা বামেরা বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, তারা এখানে এসে আমাদের তখন প্যানেল, আজও প্রদীপ্তদার মনে আছে, আমাদের টপ ফ্লোরে হতো, বারবার করে চিৎকার করে বলেছেন যে ত্রাণ কিন্তু মানুষ পাচ্ছেন না। সেটা আজকে প্রমাণিত হলো ক্যাগ রিপোর্ট বেরোনোর পর। আমার নিজের ভালো লাগছে, আজ থেকে 6 বছর আগের জাস্টিফিকেশন যেন আজকে হলো, 6 বছর আগের বিচার যেন আজকে আমরা পেলাম, ঠিক এরকমটা মনে হচ্ছে। আসুন আমি পরিচয় করে দিই যারা আজকে আমার সঙ্গে রয়েছেন। আজকে আমার সঙ্গে রয়েছেন প্রদীপ্ত মুখার্জি, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। সেই সময়ের একাধিক প্যানেলে প্রদীপ্তদা ছিলেন, আমি উল্লেখ করে দিচ্ছি আপনাদের, একাধিক প্যানেলে প্রদীপ্তদা ছিলেন। এখন তো প্রদীপ্তদা মাঝে মধ্যে আসেন, তখন আমাদের রেগুলার গেস্ট ছিলেন। আমি স্বাগত জানাবো পলাশকে, পলাশ অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র, পলাশকে স্বাগত জানাই। ঠিক সেই সময় প্যানেলে উপস্থিত থাকতেন বাম মুখপাত্র শুভজিৎ তখন রেগুলার ছিলেন, আমি আবারও বলছি এখন খানিকটি রেগুলার, হয়তো দলীয় চাপ পড়েছে শুভজিতের ঘাড়ে। আইনজীবী আশফাক হোসেন আমাদের সঙ্গে রয়েছেন আজকে। আশফাক সাহেব হয়তো সেই দিনের আমাদের সময়ে রেগুলার প্যানেল করতেন না, হয়তো আপনার মনে থাকতে পারে সেই সময়কার কথা। এবং আজকে একটা জিনিস উল্লেখ করে দিই, সেই সময় যারা আমাদের রেগুলার প্যানেলিস্ট ছিলেন তার মধ্যে একাধিক বিজেপি প্যানেলিস্ট আজকের দিনে দাঁড়িয়ে তারা বিধায়ক। 2020 সালে যারা আমাদেরকে রেগুলার অ্যাটেন্ড করতেন, প্রদীপ্ত দাদের সঙ্গে যাদের বাকযুদ্ধ হতো, তাদের একাধিক আজকে রানিং এমএলএ 2026-এর বিধানসভায় তারা জিতেছেন। 1-2 নয়, অন্তত 10 জনের নামেই বলতে পারি। আসুন একটা বিরতি নিই, বিরতির পরে এই বিষয়ে আমি প্রথম জানতে চাইব শুভজিৎ, পলাশের থেকে, প্রদীপ্ত দার থেকে উত্তর নেব, তারপরে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। আমার হয়তো স্মৃতিভ্রংশ হয়েছে, পলাশ বিজেপির প্রতিনিধি এখানে রয়েছেন, পলাশ বলছে যে আমিও সেই সময় আসতাম। এখন পলাশ মাঝখানে খানিকটা গ্যাপ হয়ে যাওয়ার জন্য হয়তো আমার মনে নেই, নিশ্চিতভাবে তাহলে যখন বলছেন পলাশ তখন নিশ্চিতভাবে পলাশও আসতেন। তো যাই হোক, আজকে আমি প্রথম পলাশের থেকে একটু শুরু করি। পলাশ, সেই সময়কার যে দাবি আপনাদের ছিল আমফানে দুর্নীতি, এবং সেটাও প্রায় 1000 কোটি টাকার দুর্নীতি, 1000 কোটি টাকার দুর্নীতি, হ্যাঁ, প্রথম 1000 কোটি টাকা সরকার দিলেন সেন্ট্রাল, পরে আরও 1000 কোটি টাকা এসেছিল, মোট 2000 কোটি, 1900 সামথিং কোটি টাকা পেয়েছিল রাজ্য। তার মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ, অনেকটাই ডিস্ট্রিবিউশন প্রপারলি হয়নি, আর যেটা হয়েছে সেটাও যাদের ক্ষতি হয়নি তাদের কাছে টাকা গেছে। তাদের মধ্যে বহু মানুষ রয়েছেন তৃণমূলের সঙ্গে কোনো না কোনোভাবে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইনভলভ। তাদের মধ্যে অনেকেই ছিলেন পঞ্চায়েতের মেম্বার বা পঞ্চায়েত সদস্য, তাদের মেম্বার, তাদের রিলেটিভস অ্যান্ড আদার্স। না দেখুন, শুধুমাত্র অযোগ্যদের খাতাতে গেছিল 251 কোটি 38 লক্ষ টাকা। মানে আপনার যে 1000 কোটি টাকার কথা বললেন তার মধ্যে অযোগ্যরা পেয়েছিল এত টাকা। তৃণমূল নেতাদের কথা বাদ দিলাম, একই পরিবারের ছেলে পাচ্ছে, মা পাচ্ছে, বৌমা পাচ্ছে, শাশুড়ি পাচ্ছে, এরকম পরিবারের সংখ্যাও প্রায় 19 থেকে 20 হাজারের ওপরে। তারপরে হচ্ছে রিপোর্ট একরকম, ক্ষতিপূরণ আরেক রকম। ট্রেজারিকে এড়িয়ে
তৃণমূল নেতারা দায়িত্ব নিয়ে ক্ষতিপূরণ দিচ্ছে। কাদের ক্ষতিপূরণ দিচ্ছে? তাদেরকে কোনো ক্ষতি হয়নি। যারা দোতলা বাড়িতে পাকা বাড়িতে থাকে তাদের পরিবারের 4 জন ক্ষতিপূরণ পাচ্ছে, কিন্তু যে একটা বেড়ার বাড়িতে থাকে তার বেড়ার ঘরটাও চলে গেল, সহায় সম্বল চলে গেল, তাকে বলা হলো 20,000 টাকা পেতে গেলে 5,000 টাকা দিতে হবে আগে, যদি না দেন তাহলে পাবেন না। সোজা বাংলা কথা, যদি টাকাটা না দিতে পারেন পাবেন না। সাধারণ মানুষ যারা ওখানে প্রতিবাদ করেছিল তাদের সেই টাকা দেওয়া হয়নি, এবং যারা সেই সঙ্গে আপোষ করেছিল তাদেরকে মাত্র 5 থেকে 10,000 টাকা দেওয়া হয়েছিল ক্ষতিপূরণ বাবদ। এবং বহু মানুষ, শুধুমাত্র যে টাকা মানে গেছে তা বলছে নয়, 75% মানুষ হাফের উপরে টাকা পাননি। একদম ওটাই তো বলছি। 20,000 টাকা অ্যালটেড ছিল, সেটার মধ্যে 10,000-এর উপরে 75% মানুষই পান। একদম প্রথমে বলা হয়েছিল 5,000 টাকা। দেখুন, তৃণমূলে তো বড় মেজো সেজো ছোট সব নেতা ছিল, কাউকে 5, কাউকে 2, কাউকে 7 এরকম দিতে দিতে ওটা 10-12 হাজারের বেরিয়ে গেছে। মানে সেই মানুষ যে 20,000 টাকার প্রাপ্য ছিল তিনি পেলেন মাত্র 5 থেকে 8,000 টাকা, তার বেশি পাননি। তাহলে এইরকম বিভৎসভাবে দুর্নীতি হয়েছিল, এবং প্রকাশ্যে বলা হয়েছিল শুধুমাত্র দেখুন টাকা নয়, আরও অনেক ত্রাণ সামগ্রী গেছিলো, সেই সামগ্রীগুলোকেও একেবারে দুর্নীতি করা হয়েছে। আমরা দেখেছি যে ত্রিপল গেছিলো, সেই ত্রিপলগুলোকে ঘুরপথে বিক্রি করা হয়েছে। চাল ডাল যা গেছিলো সেগুলো তাদের কাছে পৌঁছায়নি, সেগুলো তৃণমূল নেতাদের ঘরে মজুত করা হয়েছিল। সেই দিন আমাদের প্যানেলের কথা মনে আছে? মানে সেই সময়টার যখন আমরা বেলাগাম দুর্নীতির 1000 এপিসোড করছি, হ্যাঁ, বা তারপরে আরো বেশি, আমরা প্রায় 2000 এপিসোড করেছিলাম টানা। তখন তো আমরা বারবার দেখেছি যে গণতন্ত্রে কীভাবে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। ওখানে রিপোর্টাররা পৌঁছে গেলে ওখান থেকে ডিএমরা ফোন করতো সেই হাউসকে, কোথায় পাঠাচ্ছেন, যে আপনারা কি একজন সহকর্মীকে হারাতে চান, মানে এরকম কথাও আমরা বিভিন্ন হাউস থেকে শুনতে পেয়েছি সেরকম। এবং আপনাদের চ্যানেলে আপনি একটু আগে দেখালেন যে কিভাবে স্কিনকে উড়িয়ে দেওয়া হয়েছে। এরকম স্কিন উড়িয়ে দেওয়ার কথা আপনি বলছেন পলাশ, এই মুহূর্তে আমার সঙ্গে মণিময় আমার সহকর্মী রয়েছেন। অনেকেই সেই সময় ছিলেন, অনেকে হয়তো আজকে নেই। হ্যাঁ, কিন্তু মণিময়, যেহেতু আমি অডিওটা পেলাম, আর মণিময় আজকেই জাস্ট আমার সঙ্গেই রয়েছেন এখন এই মুহূর্তে আমাদের নিউজ রুম থেকে। মণিময়, তোমার মনে থাকবে 2020 সালের মে মাসের সেই কথা, তোমার অডিও পাচ্ছি, তুমি বলছো তোমার একটা আকুতি গলার মধ্যে যে যেন তেন প্রকারেণ আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারবো, এইটুকু অংশ রেকর্ডের অবস্থা আমার কাছে রয়েছে, আমাদের কাছে রয়েছে। তোমার সেই সময়টা মনে আছে? এবং সেই সময় মানসিক অবস্থা কি হয়েছিল আমাদের, মানে তুমি অন্তত তোমার এন্ডে একটু বলো। একদম, দেখো সেই সময় মানসিক অবস্থা, দেবাশিস, আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী আমরা প্রত্যেকে বুঝতে পারি সেই সময় কি পরিস্থিতি হতে পারে। একে তো আমফান, ওরকম মারাত্মক এক বিভীষিকাময় অবস্থা, ওরকম পরিস্থিতির মধ্যে পড়ে যখন আমরা প্রত্যেকে আমাদের অফিসে আসি, আমার মনে আছে এখনো, মানে সকালবেলা যখন আমরা এরকম বাধা বিপত্তি এড়িয়ে যখন অফিস এসছি, ঠিক সেই সময় দাঁড়িয়ে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলটি ব্ল্যাক। ঠিক সঙ্গে সঙ্গে আমরা তখন গ্রাউন্ড জিরোতে চারিদিকে ফোন লাগাবার চেষ্টা করলাম, এবং সেই মুভমেন্টে দাঁড়িয়ে আমরা শুনতে পেলাম সামগ্রিক এই ঘটনার পেছনে রাজরোষ। সেই রাজরোষের ছবিটা আমি তোমাকে একটু দেখাবো। আমাদের এখানে আমার সহকর্মী গৌতম রয়েছেন, গৌতম কাটছিল, মানে এটা এডিট করছিল ছবিটা। আমরা সেই সময় ছবিতে দেখো, তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম, এই যে 11:19 সকাল, ঠিক 11টার কাছাকাছি সময়ে আমরা এই ঘটনার খবর যখন পাই তখন আমরা পৌঁছই এবং লাগাতার আমরা সম্প্রচার করতে শুরু করি। কারণ মানুষ সেই সময় একমাত্র সিএন যে চ্যানেলের ওপর ভরসা করেছেন, যে চ্যানেলের কথা শুনতে ভালোবাসতেন, আর সেই চ্যানেলকেই রাজরোষে ঠেলে দেওয়া হয়েছিল। মানে এবং মণিময় আমার মনে আছে, মণিময় আমার আজও মনে আছে যে সেই সময় মানে 2020 সালে আমরাই পশ্চিমবঙ্গের একমাত্র চ্যানেল যারা সরকারের বিভিন্ন দোষ ত্রুটি আমরা তুলে ধরতাম সেই সময়। অন্য কোনো এক্সিস্টিং চ্যানেল আর সেই সময় সরকারের বিরোধিতা করে অনুষ্ঠান করতেন না, উঁচু গলায় কথা বলতেন না। আমার আজও পরিষ্কার মনে আছে। মণিময়, প্লিজ কন্টিনিউ। একদম একদম দেবাশিস, তুমি দীর্ঘদিন ধরে এই চ্যানেলের সঙ্গে যুক্ত, আমরা দীর্ঘ সময় ধরে একসঙ্গে কাটিয়েছি, এখনো পর্যন্ত কাটাচ্ছি, আর এখনো অনেকেই রয়েছেন যারা আজকে এই জায়গা ছেড়ে অন্য জায়গায় রয়েছেন। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র তুমি যেটা বলছিলে, এক এবং একমাত্র চ্যানেল যারা সরকারের লাগাতার বিরোধিতা করেছে, কারণ যে সমস্ত কাজ ভুল হচ্ছে তার বিরোধিতা করা গণতন্ত্রের একটা চতুর্থ স্তম্ভের দায়িত্ব এবং কাজ। সেই দায়িত্ব এবং কাজ আমরা করে গেছি লাগাতার। আর সেই কারণে যখন বহু মানুষ তারা বারবার টেলিফোন করছেন, তারা বলছেন যে দাদা আপনাদের সিএন দেখতে পাচ্ছি না, দাদা সিএন দেখতে পাচ্ছি না, গোটা শহর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ফোন এসছে সেদিন। এবং সেদিন এমন এক মারাত্মক পরিস্থিতি, আমরা সেই মুহূর্তে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সব থেকে বড় দায়িত্ব, কারণ একমাত্র যে
আর টেলিভিশনকে আমরা দেখবো এমনটা নয়, সোশ্যাল মিডিয়া রয়েছে সব থেকে পাওয়ারফুল মিডিয়া, আমরা তার মাধ্যমে পৌঁছবার চেষ্টা করেছি। সেই মুহূর্তে মানুষকে বলেছি, মানুষকে জানিয়েছি যে আমরা রাজরোষের শিকার হয়েছি। সেদিন আমাদের চ্যানেলকে ব্ল্যাক করে দেওয়ার পরেও আমরা কিন্তু থেমে থাকিনি দেবাশিস, আমরা লাগাতার খবর সম্প্রচার করেছি এবং লাগাতার সেই খবর ইউটিউবের মাধ্যমে আমরা দেখিয়ে গিয়েছি মানুষকে। মানুষ বুঝতে পেরেছেন, মানুষ তারপর বারবার আমাদের ইউটিউবের সেই সেকশনে গিয়ে কমেন্টস করেছেন, পাশে দেখেছেন। রাজ্যবাসীকে এবং ধন্যবাদ। এবং এবং আমার Definitely আমার সেই আজও মুহূর্তে আমাদেরকে আজও জানাতে আজও হয়। মনে আছে, আমরা সোশ্যাল মিডিয়া এখন মিলিয়ন ভিউজ আমাদের, মণিময় তুমি জানো, কিন্তু আমাদের সেই দিনে যখন বন্ধ হয়েছিল সেই খবরের মানে তাতে আমরা একটা পোস্ট করেছিলাম, কার্ডে একটা পোস্ট করেছিলাম, কারণ যেহেতু টিভি হ্যান্ডেল আমাদের কাছে ছিল না, একদম। আমাদের কাছে স্যাটেলাইট ব্লকেজ ছিল, সেই কারণের জন্য আমরা একটা ইউটিউবে কার্ড একটা পোস্ট করেছিলাম যে সিএন রাজরোষের শিকার। আমার আজও মনে আছে, ওইটা মনে হয় আমাদের এভার হাইয়েস্ট ভিউজ এবং কমেন্টস আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি, আজকে এত, তারপরে তো আমরা নিয়োগ দুর্নীতি, পুরো দুর্নীতি, এই সেই আরও অনেক খবর করে অনেক রকম রাস্তা দিয়ে আমাদের চলতে হয়েছে। কিন্তু আমার মনে হয় যখন সিএন বন্ধ হলো সেই সময় আমরা একটা পোস্ট ইউটিউব বা ফেসবুকে